নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত এবং ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং দেখুন, বলা হচ্ছে ষোড়শ অর্থ কমিশন একগুচ্ছ আশা কর্মচারীদের, অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মচারী কাজ করছেন প্রত্যেকটি কর্মচারীদের কিন্তু একগুচ্ছ আশা রয়েছে। ডিএ বৃদ্ধি থেকে শুরু করে ষোড়শ অর্থ কমিশন, বকেয়া পাওনা করি মিটিয়ে দেওয়ার যে আশা, সেটা কিন্তু প্রত্যেকটা কর্মচারীদের মধ্যেই রয়েছে। এবং সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, ষোড়শ অর্থ কমিশনের কাছে অনেক আশা। আপামর রাজ্যবাসীর কথা অবশ্যই রিপোর্টে গুরুত্ব পেয়েছে। তার সঙ্গে শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্ত, বেকার সবার কাছেই ষোড়শ অর্থ কমিশনের মাধ্যমে আশা পূরণের হিসাব। কিন্তু কতটা কি হবে তা সময়ই বলবে। আশা আর স্বপ্ন দুটো নিয়েই চলছেন প্রত্যাশিতরা। ত্রিপুরার জন্য ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের উপর গঠনমূলক সমালোচনার পাশাপাশি কৌশলগত ও অন্তর্ভুক্তিমূলক বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। ত্রিপুরার জন্য ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুষম উন্নয়নের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ চিহ্নিত করে। আর্থিক সহায়তার পরিসর রাজ্যের কাঠামোগত সীমাবদ্ধতার স্বীকৃতি প্রতিফলিত করলেও গঠনমূলক পর্যালোচনা থেকে বোঝা যায় যে কার্যকর অগ্রাধিকার নির্ধারণ এবং স্বচ্ছ বাস্তবায়নেই নির্ধারণ করবে এই সুপারিশগুলো প্রকৃত জনকল্যাণে রূপান্তরিত হবে কিনা। এতে কেন্দ্রীয় স্থানান্তরের উপর ত্রিপুরার অব্যাহত নির্ভরতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে ঘাটতি সহায়তা অপরিহার্য হলেও রাজ্যকে একই সঙ্গে উন্নত কর সম্মতি, পরিষেবা খাতের সম্প্রসারণ এবং স্থানীয় উদ্যোগের প্রচারের মাধ্যমে নিজস্ব রাজস্ব উৎপাদন ক্ষমতা জোরদার করতে হবে। ঘাটতি অনুদানের উপর অতিরিক্ত নির্ভরতা সংস্কার না করলে আর্থিক শৃঙ্খলা দুর্বল করতে পারে। গ্রামীণ ও নগর প্রতিষ্ঠান এবং টিটিএডিসি সহ স্থানীয় সংস্থাগুলোর জন্য বরাদ্দ বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এই তহবিলগুলো দক্ষতার সঙ্গে ব্যবহার হবে কি না তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় যে সীমিত প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রকল্প বাস্তবায়নে বিলম্ব প্রায়শই এই ধরনের অনুদানের প্রভাবকে হ্রাস করে। তৃণমূল পর্যায়ে ফলাফল সর্বাধিক করার জন্য রাজ্য সরকারকে প্রশিক্ষণ, ডিজিটাল পর্যবেক্ষণ এবং সময়োপযোগী নিরীক্ষা নিশ্চিত করতে হবে। ত্রিপুরার বন্যা ও ভূমিধসের ঝুঁকির কারণে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বরাদ্দ অর্থ বিশেষভাবে প্রাসঙ্গিক। গঠনমূলক সমালোচনা থেকে বোঝা যায় যে এই তহবিল কেবল ত্রাণ ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপক পরিকল্পনা, যেমন বাঁধ শক্তিশালীকরণ, তার সাথে সাথে প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং জলবায়ু অভিযোজিত অবকাঠামো ব্যবহার করা উচিত। রাজ্য নির্দিষ্ট প্রকল্পের অধীনে কৃষি, বিদ্যুৎ, গণপূর্ত এবং পর্যটনের মতো খাতে বরাদ্দ একটি উন্নয়ন ভিত্তিক পদ্ধতির ইঙ্গিত দেয়। তবে সমাজ কল্যাণ এবং উপজাতি কল্যাণের জন্য তুলনামূলকভাবে কম বরাদ্দ সমতা ও অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উত্থাপন করে। উন্নয়নের মাধ্যমে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোকে উপেক্ষা করা উচিত নয়, বিশেষ করে এমন একটি রাজ্যে যেখানে উল্লেখযোগ্য উপজাতি জনসংখ্যা এবং কৃষির উপর
গ্রামীণ নির্ভরতা রয়েছে। সম্ভাব্য গুরুত্বের অঞ্চলভিত্তিক প্রকল্পগুলোর জন্য প্রস্তাবিত অর্থ ইকো ট্যুরিজম, কৃষি প্রক্রিয়াকরণ এবং পুনর্বিকিরণযোগ্য শক্তির মতো প্রবৃদ্ধির ইঞ্জিনগুলো শনাক্ত করার সুযোগ করে দেয়। গঠনমূলক কণ্ঠস্বর যুক্তি দেয় এই প্রকল্পগুলো নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্তের পরিবর্তে জনসাধারণের পরামর্শ এবং বিশেষজ্ঞ মূল্যায়নের মাধ্যমে নির্বাচন করা উচিত। উপসংহারে অর্থ কমিশনের সুপারিশগুলো ত্রিপুরাকে একটি আর্থিক রোডম্যাপ প্রদান করে, ফলে সাফল্য শাসনের মান, জবাবদিহিতা এবং জনকেন্দ্রিক পরিকল্পনার উপর নির্ভর করবে। একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি আর্থিক বিচক্ষণতা, স্থানীয় ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সমন্বয় এই সুপারিশগুলোকে টেকসই অগ্রগতির জন্য একটি অনুঘটক হিসেবে পরিণত করতে পারে। এই সময়ে রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য ষোড়শ অর্থ কমিশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওনা কড়ি বিষয়টির পাশাপাশি বকেয়া মিটিয়ে দেওয়ার জোরালো দাবি কিন্তু উঠছে। অর্থাৎ ত্রিপুরাতে কর্মচারীদের যে বকেয়া পাওনা কড়ি সেগুলো কিন্তু খুব শীঘ্রই মিটিয়ে দিতে হবে। তার জন্য পুরো ত্রিপুরাতে জেলায় জেলায় কিন্তু জোরালো দাবি উঠছে। ডিএ, ডিআর থেকে শুরু করে অষ্টম বেতন কমিশন, সর্বোপরি চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন কাঠামো অর্থাৎ ফিক্সড পে প্রথাকে তুলে দিয়ে চাকরির প্রথম দিন থেকে পূর্ণ বেতন দেওয়া, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে প্রতিশ্রুতি, এসব বিষয় স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে। অর্থাৎ ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের, অনিয়মিত কর্মচারীদের, চুক্তিবদ্ধ কর্মচারীদের যে সমস্ত প্রতিশ্রুতিগুলি সরকার দিয়েছিল ক্ষমতায় আসার আগে, সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু বাস্তবায়নে রূপায়িত করতে হবে। তার সাথে সাথে কেন্দ্রীয় হারে যে ডিএ প্রদান, সেটারও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকার, কিন্তু বর্তমানে 22% মহার্ঘ ভাতার কিন্তু ব্যবধান থেকেই গেছে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের, এবং এই যে ব্যবধান সেটা কিন্তু ধীরে ধীরে আরও বাড়ছে। তো যাতে এই ব্যবধান কমে আসে, কেন্দ্রীয় হারে যদি ডিএ প্রদান করা হয় তাহলে খুবই ভালো, আর না হলে ব্যবধান কিন্তু খুব শীঘ্রই কমিয়ে আনতে হবে। তার সাথে সাথে ডিআর, অষ্টম বেতন কমিশন এবং চাকরির প্রথম দিন থেকে সঠিক বেতন অর্থাৎ সমকাজে সমবেতন প্রদান, এই সব নিয়ম বা নীতিগুলি কিন্তু শুরু করতে হবে ত্রিপুরাতে, যাতে প্রত্যেকটি কর্মচারী তাদের প্রাপ্যটুকু সময় মতো পায় এবং সমকাজে সমবেতন নীতি যাতে চালু হয় ত্রিপুরাতে, তার জন্য কিন্তু ভেবে দেখা প্রয়োজন। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ত্রিপুরার প্রত্যেকটি কর্মচারী এবং সাধারণ জনগণদের জন্য। একগুচ্ছ আশা কিন্তু রয়েছে ত্রিপুরাবাসীদের কাছে, কারণ ত্রিপুরাবাসী কিন্তু আশায় আছেন যে এই সমস্ত যে দাবিগুলি, সেই দাবিগুলি সরকার পূরণ করবে খুব শীঘ্রই। পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে সরকার, সেগুলো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।